কেননা স্মৃতি কি হয়, কেউ অভ্যস্ত করে অনেক কথা বলতে পারে, বাচ্চারাই তো পড়া মুখস্থ করে পরীক্ষা দেওয়ার জন্য, সে কি আবৃত্তি না। আমরা বলি আবৃত্তি মানে কোনো কোনো উচ্চারণ করা। আমি খুব দুঃখজনক ঘটনা শুনছিলাম পরশুদিন রাত্রে। তার মেয়ে একটু মানসিক সমস্যা দেখা দিয়েছে, সে যখন ভীষণ রেগে যায় সে তার বাবাকে বারবার বলতে থাকে মর মর মর, যতটুকু দুশোবার সে বলে, কোনো উচ্চারণ আবৃত্তি না। তাহলে কেবল কোনো উচ্চারণেও কিচ্ছু প্রমাণ হয় না, স্মৃতিতেও কিচ্ছু প্রমাণ হয় না। কেবল যে বললাম ওই বাধ্যবাধকতা ছাড়া যে আমি এইটুকু যত্ন করেছি যে আমি যেটা বলবো সেটা আমি তৈরি হয়ে এসেছি আমার স্মৃতিটিকে বলবার জন্য। তাহলে আবৃত্তি কি, আমরা কেন আবৃত্তি নিয়ে এই কথাগুলো বলছি? আমরা বাড়ি বাড়ি নানাভাবে আবৃত্তি করি। আমরা ভেবে নেওয়া ভালো, তার মধ্যে কিন্তু কতগুলো স্তরভেদ আছে। কেউ কবিতা বলেন, খুব ভালো বলেন, একেবারে ছন্দে লয়ে স্মৃতিতে একেবারে ঠিকঠাক, কিচ্ছু কোনোদিকে বলবার নেই, কিন্তু কবিতাটা হয়ে ওঠে না। কেউ কেউ বলেন যা বলা হয়তো তত ভালো নয়, হয়তো সামান্য ভাঙা, কিন্তু তার আবৃত্তিটা শুনলে মনে হয় তিনি তার সমস্ত অন্তর দিয়ে, সমস্ত আত্মা দিয়ে ওই কবিতা উচ্চারণ করছে। মনে হয় তার কণ্ঠে নয়, তার নিবেদন যেটা ফুটে উঠছে সেটা আত্মবান্ত। এই হয়ে ওঠাটা আমরা করে ফেলি অনেক কিছু, পরীক্ষায় 100 পেতে পারি, এটা কিন্তু হয়ে ওঠাটা অনেক বেশি নিবিড় সাধনার ফল। আমরা যদি তেমন করে না কবিতাকে বার করাতে পারি তাহলে কিন্তু কবিতা আমাদের বোধের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে ধরা দেবে না। কবিতা দুর্লভ, কবিতা সরল, কবিতা সবকিছু, কিন্তু কবিতার মধ্যে যে গভীরতা আছে তাকে বলতে গেলে সাধনা করতে হয়, সেই সাধনা ছাড়া হয় না। আমরা অনেক সময় করি তো যে একটা কবিতা পড়লাম, পড়ে জিজ্ঞাসা করলাম হয়েছে, এটা কিন্তু খুব ছেলে মানুষই বলা, হয়েছে কি না সেটা সব থেকে ভালো করে অনুভব করতে পারে নিজের অন্তর যদি অনুভব করতে পারে যে কবিতাটা কবিতা হয়ে উঠেছে, তারপরে আর কাউকে জিজ্ঞেস করবার দরকার পড়বে না। তখন মনে হবে হ্যাঁ, আমি যা বলছি তা আমার সত্তার ভিতর থেকে উচ্চারিত, আমি এই মুহূর্তে আমার কথা বলছি, রবীন্দ্রনাথের কথা নয়, অপর কোনো কবির কথা নয়। আমি যা বলছি হ্যাঁ পঙ্ক্তিগুলি তাদের, কিন্তু কথাগুলো আমার উচ্চারণ, এটা আমার মনে হয়। এরাও বলুন, তারপরে যদি আবার কিছু আলোচনা থাকতে হবে। নমস্কার, শুভ সন্ধ্যা। আবৃত্তি বিষয়ে কিছু বলার মতো দক্ষতা আমার আছে বলে আমি মনে করি না, বিশেষত যেখানে বিজয়লক্ষ্মীজি রয়েছেন, তিনি যেভাবে জিনিসটাকে গুছিয়ে বললেন, তারপরে খুব বেশি বলার কিছু থাকে না। আমি আমার মতো করে
যেটুকু বুঝেছি সেটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। আবৃত্তি করতে গেলে কবিতাটার মানেটাকে ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বারবার পড়া। আমি বহু লোকের কবিতা শুনেছি যারা ওই শব্দটার উপরে জোর দিতে গিয়ে মানেটাকে মিস করে যাচ্ছেন। আর এই মানেটা যতক্ষণ না আত্মস্থ হচ্ছে ততক্ষণ তিনি যা বলছেন সেটা কখনোই শ্রোতার কাছে পৌঁছতে পারে না। এই একই কথা শুধু কবিতা নয়, গানের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের শ্রদ্ধেয় মুস্তাফা আলী রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেও বলেছিলেন, বিজয়লক্ষ্মী এখানে যেটা বললেন সেইটারই গানের ভার্সানটা, যে সুললিত কণ্ঠস্বর স্বরলিপির উপর অসম্ভব দখল সত্ত্বেও কোনো কোনো গায়কের কণ্ঠে গানটা একদম ফ্ল্যাট হয়ে যায়। তার কারণ তার শব্দ সম্মান বোধ নেই, তিনি গানটির অর্থ বুঝে বুঝে গাইছেন না। সেই কারণে তার অন্য যাবতীয় গুণাবলী থাকা সত্ত্বেও গানটা সঠিকভাবে প্রকাশ পেল না। আমাকে কর্মগুলোকে অনেক কবিতা অনেক আবৃত্তি শুনতে হয়েছে। আমার যেগুলো মনে হয়েছে যে আমাদের আজকে যারা আবৃত্তি করেন তাদের একটা বড় অংশ নতুন কিছু করবার চেষ্টা করেন না। যে কবিতাগুলো চলছে লোকের অতি পরিচিত সেইগুলোই বারবার আবৃত্তি হয়। একই জিনিস এই অনুষ্ঠানেও যা শুনছি, পরের অনুষ্ঠানেও তাই শুনছি, একই জায়গায় যদি হয় সকালেও যা শুনছি বিকেলেও তাই শুনছি। আর নীলাদ্রিশেখর বসুর সান্নিধ্য তো আমি পাইনি। তিনি যখন আবৃত্তি করতেন আমি শ্রোতা আসন থেকে শুনেছি। আমারও মনে হয়েছে যে তার সান্নিধ্য যারা পেয়েছেন তাদের কাছেও শুনেছি যে তিনি জোর দিতেন ডিসিপ্লিনের উপরে। জিনিসটাকে সহজভাবে নেওয়া নয়। সাধারণ পড়াশোনা করবার ক্ষেত্রে ক্লাস অ্যাটেন্ড করবার সময় যে নিয়মাবলী, যখন ক্লাস শুরু হচ্ছে তখনই প্রবেশ করা, আবৃত্তির ক্ষেত্রেও যা সত্যি সত্যি সেটা শেখার ইচ্ছে আছে তার জীবনে ওই ডিসিপ্লিনটা সবচেয়ে বড় কথা। তাকে আগে নিয়মানুবর্তিতার মধ্যে যতক্ষণ না সে যেতে পারছে ততক্ষণ তার জীবনে অন্য কোনো কিছুই করা সম্ভবপর নয়। আর তার ক্ষেত্রে মানে নীলাদ্রিশেখর বসুর ক্ষেত্রে যা শুনেছি যে তিনি আবৃত্তি যে শেখাতেন তাতে সব রকম মানে চণ্ডীদাস বিদ্যাপতি থেকে শুরু করে সুকুমার রায় অবধি কোনোটি তিনি বাদ দেন। এবার যার গলা যেরকম আবৃত্তির ক্ষেত্রে সঠিক তাকে তিনি সেটাই দিতেন। এটাও একটা বড় ব্যাপার যে আমার গলা অনুযায়ী কোন কবিতা আমার পক্ষে ঠিক হবে সেটা গুরু যেমন শিখিয়ে দিতে পারে, তেমনি আমার মনে হয় বারবার করলে নিজেরও বোঝা উচিত যে কোন কবিতা গলায় হবে, কোন কবিতা গলায় হবে না। আজ এইটুকুই থাক, বাকিরাও বলবেন, তারপরে যদি কিছু এর থাকে আমি নিশ্চয়ই আলোচনা করব। নমস্কার আপনাদের সবাইকে। আর প্রণাম বিজয়লক্ষ্মী দিদি। মানে আমি না এখানে খুব কুঁকড়ে বসে আছি, কারণ যে মানুষটি আমাকে আবৃত্তির পথ চলাটুকুর সূচনা করিয়ে দিয়েছিলেন, যিনি আমাকে হাত ধরে ওই ছোটবেলায় মায়েরা হয় না এক পা করে হাঁটতে শেখান, খুব হয়তো সেটা অল্প দিন, কিন্তু সেই শিশুটি খানিকটা বোধহয় চলার উপযোগী হয়ে ওঠে। সেই মানুষটি বিজয়লক্ষ্মী দিদি। কিংসুকদা যেমন কথা বলছিলেন এবং যখন ওর সঙ্গে আমার যতবার কথা হয়েছে আমার সারাক্ষণ মনে হয়েছে কিংসুকদা নীলাদ্রিশেখর বসুতে বসবাস করেন। আমি জানি না আমার কথায় কতটা আসে না আসে, কিন্তু যে মানুষটিকে আমি সারাক্ষণ অনুসরণ করি, শুধু আবৃত্তি নয়, একজন মানুষ তখনই আদর্শ হয়ে ওঠেন, অনুসরণযোগ্য হয়ে ওঠেন তার সবটুকু দিয়ে।
মানে কোনো মানুষকে আমি খানিকটা অনুসরণ করলাম তার কবিতার জন্য, আর বাকি ঠিক আছে শিল্পী সত্তা তো আলাদা, মানুষ হিসেবে তিনি কেমন আমি সেটা আর দেখলাম না। সেটা হয় সেটা দূর থেকে, কিন্তু খুব অন্তর থেকে যদি কারো কাছে আসা যায় তাহলে সেই মানুষটি কেমন, এরকম রিজু শিরদাঁড়ার মানুষ আমি দেখিনি। বিজয়লক্ষ্মীদের কথা বলছি, দিদিকে প্রণাম। মানে আমি কখনো ভাবিনি এরকম এক মঞ্চে মানে পাশে বসবো দিদির এইভাবে। যাই হোক, এবারে আসে কবিতা আবৃত্তি এগুলো প্রসঙ্গে। দিদি সবার আগে বলেছেন আবৃত্তির সংজ্ঞা, আবৃত্তি কিরম হবে, তার কাঠামো খানিকটা হয়তো, আর অপ্রদেব বাবু বলেছেন। এবারে আমি একেবারে আমার কথা বলছি, আমি যেভাবে কবিতা বলি, যেভাবে কবিতা বলতে পছন্দ করি, বা একটি কবিতা সবার আগে কবিতা পড়াটা অভ্যেস করতে হবে, এবং শুধু কবিতা পড়া নয়, পড়াটাকে অভ্যেস করতে হবে। কেননা বিভিন্ন রকমের পড়া যদি থাকে, আমরা যদি পড়ার অভ্যেসটা করতে পারি তাহলে বোধহয় আমাদের বোধের জায়গাটা একটু একটু করে তৈরি হয়। তারপর তো আসে কবিতা, তাকে পড়া। কারণ একটা গদ্যে যে কথা অনেক সহজে বলা যায়, কবিতার ওই স্বল্প পরিসরে হয়তো সে কথা বলে ওঠা অতটা সহজ নন। কবিরা পারেন বলেই তারা কবি। এবার সেইটা যখন আমরা কণ্ঠে তুলে নিচ্ছি তখন কিন্তু শুরুতে এগুলো খুব গোড়ার কথা, আপনারা জানেন বলেই দিদি বলেননি, তবু আমি একবার বলি যে সব কবিতা তো আবৃত্তিযোগ্য নয়, এবং সব কবিতা সব জায়গায় বলার মতো নয়। আমি এখানে কবিতা যদি আমি পারফরমেন্স হিসাবে ধরি, উপস্থাপনা হিসাবে ধরি, কারণ এখানে যারা এসেছেন এবং যারা কবিতা শিখছেন এখন, সেটা ছোট থেকে বড় প্রত্যেকে, আমাদের প্রত্যেকেই না আমাদের মধ্যে একটা ভীষণ নিজেকে প্রকাশের স্পৃহা থাকে, মঞ্চের প্রতি একটা লোভ, কথাটা যদি খুব কঠোরও হয়ে যায় বলি, মঞ্চের প্রতি আমাদের একটা মায়া থাকে। সেই মঞ্চের আলোকে আমরা নিজেদের উদ্ভাসিত দেখতে চাই। হাততালি, যদি কোনো কথা ভালো লাগে, যদি কোনো উপস্থাপনা ভালো হয়, শ্রোতাদের মধ্যে থেকে যখন হাততালি আসে তখন আমাদের মধ্যেকার যে হরমোনগুলো সেটা নতুনভাবে জেগে ওঠে। ফলে আমি এখানে শুধুমাত্র উপস্থাপনার কথাই বলছি। আমার নিজের খুব মনে হয় যে কবিতা, যে কবিতা পড়ছি এবং যে কবিতা আবৃত্তি করছি, সেটা আমি কোন পরিসরে করছি, কাদের মধ্যে করছি। আজকে যে কবিতাগুলো এখানে বলা হয়েছে, একেবারে ছোটদের যদি আসর থাকে, খুব ছোটদের আসর, সেখানে হয়তো তার অধিকাংশ কবিতাই বলার মতো নয়। কিন্তু আমরা একটা যখন কবিতার আসরে এসেছি, আজকে এখানে যখন আসছি, আমরা প্রত্যেকে ধরে নিচ্ছি যে যারা এসেছেন তাদের মধ্যে কবিতার বোধ তৈরি হয়ে গেছে, সেই জন্যই তারা এরকম একটি আলোচনা সভায় এসেছেন এবং তার সঙ্গে তারা নিজেরা কবিতা বলছেন। তো তাহলে আমি যখন কবিতাকে উপস্থাপনা করছি, দিদি যেটা বলছিলেন যে মুখস্থ থাকলে যেটা হয়, যখন আমি বলছি তখন আমার মধ্যের আত্মবিশ্বাসটা অনেকটা বেড়ে যায়। তবে সেটা তখনই হবে যদি আমি সেই কবিতাটিকে যথাযথভাবে উপস্থাপনা করতে পারি, এবং সেটার জন্য যেটা দরকার কবিতাটিকে বোঝা, সম্যকভাবে বোঝা, যেটা অর্থদেববাবু বলেছেন এবং দিদির কথাতেও এসেছে যে একটি কবিতাকে বারবার করে পড়া। আজকে যখন আমরা কোনো রবীন্দ্রনাথের কবিতা যখন পড়ছি, তখন তার যে বাচন ভঙ্গি, তার যে প্রকাশ ভঙ্গিমা, সেটা কিন্তু যখন আমরা একেবারে আধুনিক, মানে এই সময় আধুনিক কথাটা না বলাই ভালো, কারণ আমার রবীন্দ্রনাথকে, যে মানুষটি লেখা সর্বসময়ের উপযোগী, তাকে আধুনিক না বলাটা অন্যায়। সুতরাং রবীন্দ্রনাথকে একদিকে রেখে আমি যদি এখনকার একেবারে যারা লিখছেন আধুনিক কিছু কবির কথা বলি, যেমন সাদাত হোসেন, ভীষণ প্রিয় মানুষজনের মধ্যে, আরেকটু ওপর দিকে যদি উঠি, শ্রীজাত,
জয় গোস্বামী, শঙ্খ ঘোষ, সুভাষ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রত্যেকের কবিতা যখন আমরা উচ্চারণ করছি, প্রত্যেকের কবিতাগুলো কিন্তু সেই কবিতার যে অন্তর্নিহিত অর্থ, সেই কবিতার যে অর্থ, সেটা কিন্তু বোধহয় একটা নির্দিষ্ট প্রকাশ আমাদের কাছ থেকে দাবি করছে এবং সেটা খুব অনায়াসে আদায় করে নিচ্ছে। এমন নয় যে যখন ডালিয়াদি একটু আগে উচ্চারণ করছিল, পুকুর, মরাই, সবজি বাগান, জগলা দূরে শাড়ি, তার মানেই তো বাড়ি, এই যে একটা সহজ চলন। আবার যখন আমরা রবীন্দ্রনাথে আসছি, আমি ভিক্ষা করে ভিড়তেছিলেন গ্রামীণ পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। এই যে দুটোর ভঙ্গিমা, দুটো কিন্তু একদম আলাদা হয়ে যাচ্ছে প্রকাশ ভঙ্গিমা, অন্তত আমি নিজে যখন উচ্চারণ করছি আমার তাই মনে হচ্ছে। আবার যখন আমি কোনো ছন্দবদ্ধ, ধরুন সুকুমার রায় যখন উচ্চারণ করছি, হ্যাংলা বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই, দেখেছ নাই তার মানে কি, কেউ তাহা জানে কি, কেউ কবু তার কাছে থেকেছ। এটা কিন্তু খুব সহজে এই প্রকাশগুলো চলে আসছে এবং তখনই আসা সম্ভব যদি আমার পড়া থাকে। এবং তার সঙ্গে সঙ্গে আরো দুটো জিনিস আমি বলবো, আমি বোধহয় একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, ভীষণ জরুরি। এক হচ্ছে শোনা। আমরা তো সবাই বলতে ব্যস্ত, অন্য কাউকে শোনার দিকে আমাদের কোনো আগ্রহ নেই, আমাদের কোনো ধৈর্য নেই। এবং আমি আবারও এই মানুষটির কথা বলবো, বেশ কয়েকটি অনুষ্ঠানে আমি বিজয়লক্ষ্মীদিকে দেখেছি, খুব স্বাভাবিকভাবেই তাকে এসে একদম সামনে বসানো হয়। দেখুন, প্রত্যেকে আমরা হিউম্যান বিইং, তো আমাদের জল তেষ্টা পায়, আমাদের চা তেষ্টা পায়, আমাদের খিদে পায়, সব হয়। এই মানুষটিকে দেখেছি একেবারে, যদি বিকেল 5টায় অনুষ্ঠান শুরু হয়, এখন দিদির শরীরটা বেশ খারাপ হয়ে গেছে, তাই বিকেল 5টায় অনুষ্ঠান শুরু এবং সে অনুষ্ঠান যদি রাত্রি 8:30টায় শেষ হয়, ওই 3.5 ঘন্টা সকলের মধ্যে চাঞ্চল্য দেখা গেলেও যে মানুষটি চুপ করে বসে নিবিষ্ট চিত্তে প্রতিটি নিবেদন শোনেন, সেই মানুষটি বিজয়লক্ষ্মী। এই যে শোনার অভ্যেসটা, এটা কিন্তু ভীষণ দামি, এবং শোনার অভ্যেসটা যদি তৈরি হয় তবেই তো আমরা ভালো এবং খারাপের পার্থক্য করতে পারবো। এবং তখন দেখবেন যে গান তো প্রচুর মানুষ গান, হাজার হাজার কেন কোটি কোটি মানুষ বোধহয় গান গায়, কিন্তু এই যে আজকে যে রাতে দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, এই গানটির কথা এলো, প্রচুর মানুষ গান, কিন্তু ওই যে দেবব্রত বিশ্বাস আলাদা। প্রশ্ন করি আমি, তারই বলি কোথায় গেল সুচিত্রা মিত্র আলাদা কেন? স্বরলিপি তো এক, স্বরলিপি এক, কথা এক, গায়কী, গানের ভেতরের যে ভাবটা। বিভাদি যখন গাইছেন, বিভাসের রূপ, এই বয়সে এসেও কি মানে কতটা নিষ্ঠা থাকলে এইভাবে নিবেদন করা সম্ভব? আমার খালি মনে হয় শোনাটা বাড়াতে হবে, পড়াটা বাড়াতে হবে, এই যে পড়া আর শোনা, আর একটু ধৈর্য বাড়াতে হবে। একটা কবিতা একদিন নিয়ে দুদিনের দিন মনে হচ্ছে আর একটা নতুন কবিতা বেরিয়েই হয়। এবার কবিতা তো অজস্র, বাড়ি ভর্তি বই, তাতে গাদা গাদা কবিতা, কিন্তু জীবনে যদি একটা কবিতাও আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারি আবৃত্তি শিল্পী হিসাবে, সেটি আমার পরম পাওয়া এবং আমার লক্ষ্য বলে আমার মনে হয়। অনেক কথা বলে ফেলেছি, এইটুকু।